আচ্ছা, ওকে, আমরা এখন শুরু করতে যাচ্ছি। এখানে যে রিপোর্টটা আপনারা হয়তো জানেন, যারা পত্রিকা পড়েন রেগুলার, মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা আছে, আমি একটু রিপোর্টটা সম্পর্কে একটু হালকা আগে আইডিয়া দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ওপেক ওপেক হচ্ছে আমাদের যেটা বিশ্বের মধ্যে যতগুলা কান্ট্রি যে প্রাকৃতিক জ্বালানি এক্সপোর্ট করে, প্রডিউস করে, সারা বিশ্বের মধ্যে জ্বালানির দামকে কন্ট্রোল করার জন্য একটা সংগঠিত একটা সংগঠন। এই সংগঠনের মধ্যে হচ্ছে ততগুলো, যেখানে যেমন রাশিয়া আছে, ইরান আছে, এরপরে হচ্ছে আরব আমিরাত আছে, কুয়েত আছে, নাইজেরিয়া আছে, যতগুলো রাষ্ট্র আছে যেগুলো প্রাকৃতিক জ্বালানি উৎপাদক, তারা সবাই এখানে ইনক্লুড আছে। ওপেকের মেন উদ্দেশ্য হচ্ছে কি, ইচ্ছামাফিক কোনো একটা রাষ্ট্র কিন্তু প্রাকৃতিক সম্পদ উত্তোলন করতে পারবে না, তেল উৎপাদন করতে পারবে না। অতিরিক্ত যদি সাপ্লাই যদি না দেয় মার্কেটের মধ্যে, তখন দামটা হচ্ছে যে বেশি থাকে, তারা ন্যায্য প্রাইসটা পাবে। এখন কোনো রাষ্ট্র যদি মনে করেন তৃতীয় পক্ষ রাষ্ট্রকে খুশি করার জন্য অতিরিক্ত পরিমাণ যদি তেল যদি উৎপাদন করে পেলে, তখন মার্কেটের মধ্যে সাপ্লাই বেড়ে গেলে, ওই যে আপনারা জানেন ইকোনমিক্সের ভাষায়, যোগান এবং চাহিদার মধ্যে যদি ভারসাম্য না থাকে, তাহলে কিন্তু প্রাইসটা কিন্তু ওঠানামা হয়। এখন সাপ্লাই যদি বেশি হয়ে যায়, যোগান যদি বেশি হয়ে যায়, তেলটার দাম কিন্তু একদম কমে যাবে। এখন আমেরিকার ইসরায়েলকে কন্ট্রোল করার জন্য তেলের দামটা বাড়ানো থাকতে হচ্ছে। ফলে ওপেকের যতগুলো কান্ট্রি আছে, বিশেষ করে রাশিয়া, মেন সৌদি আরব, তারা একটা নীতিগত সিদ্ধান্তের মধ্যে এসেছে, তারা অতিরিক্ত পরিমাণ তেল উৎপাদন করবে না। ফলে বিশ্ববাজারে যদি তেলটা যদি সাপ্লাই কম হয়, তেলের দামটা বাড়বে। আর তেলের দাম যদি বেশি বাড়ে, তাহলে আমেরিকাকে, ইসরায়েলকে একটা চাপের মধ্যে রাখা যাবে। কিন্তু ইসরায়েলের সাথে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এটা বন্ধুপ্রতিম রাষ্ট্র ইসরায়েলের, তারা কিন্তু ওপেক থেকে কিন্তু রিসেন্টলি বের হয়ে যায়। যে বের হয়ে যাওয়ার কারণে কিন্তু মানে তেলের মধ্যে একটা যে অস্থিরতা, দুশ্চিন্তা ছিল ইউএস এবং ইসরায়েলের, সেটা কিন্তু তাদের দুশ্চিন্তামুক্ত করেছে। কারণ ইউএই বের হয়ে গেলে ইউএই কী করবে, ইচ্ছামাফিক তেল প্রডিউস করবে, উত্তোলন করবে। উত্তোলন যদি করে, তাহলে মার্কেটের মধ্যে যেই মানে অতিরিক্ত সরবরাহের কারণে যে প্রাইসটা, সেটা কিন্তু একদম ল হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। এটা বিষয়ে একটা প্রতিবেদন। আমরা এখান থেকে আজকে এটা রিপোর্টটাও পড়বো, আর একদম পার্টস পিস প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি অ্যানালাইসিস করবো। ওকে, এখানে যেটা বলা হচ্ছে, UAE exit from OPEC to boost supply, lower oil prices। একটু খেয়াল করেন, এখানে এটাকে বাংলা UAE এক্সিট মানে বাহির হওয়া, ফ্রম ওপেক, ওপেক থেকে যে বের হয়ে যাওয়া, ওপেককে বর্জন করা, টু বুস্ট সাপ্লাই। এখানে বুস্ট শব্দের অর্থ হচ্ছে যে ইনক্রিজ হবে, যে সরবরাহ বৃদ্ধি করা, লোয়ার অয়েল প্রাইসেস, আবার তেলের মূল্যকে আবার ডিক্রিজ করা। লোয়ার মানে হচ্ছে যে কমিয়ে ফেলা, যে লেসেন করা, হ্রাস করা। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, অর্থটা হচ্ছে ওপেক থেকে আরব আমিরাতের যে বের হয়ে যাওয়া, সে বিষয়টা হচ্ছে যে তেলের সরবরাহকে বৃদ্ধি করা এবং তেলের মূল্যকে কিন্তু আবার কমিয়ে ফেলা। এটাই হচ্ছে যে মূল স্বার্থ। এখন যদি আমি আপনাদেরকে বলি, এই যে হেডলাইনটা, এই হেডলাইনটার মধ্যে কোনো এখানে ভারফ নাই। এখন আপনারা বলতে পারেন এক্সিট শব্দের অর্থ হচ্ছে যে বাহির হওয়া, এটার অর্থের দিক দিয়ে কিন্তু ভারফ, কিন্তু বাস্তবে কিন্তু অবস্থানটা কিন্তু ভারফ নয়। আমরা কিন্তু বারবার বলতেছি, ডেফিনিশন কাকে বলে অর্থের দিক দিয়ে আপনি কখনো পার্টিসিপেট সঠিকভাবে আইডেন্টিফাই করবেন না, সবসময় প্র্যাকটিক্যাল সেন্সে। যেমন এটা যদি এক্সিট ভার্ব হতো, তাহলে ইউএই যদি সাবজেক্ট হতো, এটা যদি সাবজেক্ট হয়, তাহলে এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স অনুসারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা এইচ হতো, তখন এটা কিন্তু এক্সিটস হতো। এটা যদি ভার্ব হতো, তাহলে বোঝাই যাচ্ছে যে এক্সিট কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ হয় নাই। এক্সিট কী হয়েছে, এই যে যেমন দেখেন ফ্রম, এটা হচ্ছে একটা কি ফ্রম প্রেপোজিশন। ফ্রমের পরে যেমন নাউন ফ্রেজ, প্রেপোজিশন আর আগে পরে সবসময় নাউন ফ্রেজ হয়, এটাও কিন্তু নাউন ফ্রেজ হবে। তাহলে নাউন ফ্রেজের মধ্যে মনে করেন দুইটা ওয়ার্ড আছে, দুটা ওয়ার্ডের মধ্যে কিন্তু সবসময় নাউন ফ্রেজের মধ্যে শেষেরটা হচ্ছে যে নাউন হয়। এখানে এক্সিট কিন্তু নাউন হিসেবে কাজ করেছে। আমি কীভাবে আইডেন্টিফাই করি পার্টস, সেটা খুব ভালো করে দেখবেন। তাহলে দেখেন, যদিও ইউএই, এটা হচ্ছে আপনারা জানেন, এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে একটা প্রপার নাউন। নির্দিষ্ট নাম বোঝালে যে নাউন দ্বারা স্পেসিফিক কোনো দেশের নাম
কোনো ব্যক্তির নাম এরকম যখন স্পেসিফিক বোঝাবে তখন এটাকে আমরা বলবো এটা হচ্ছে যে একটা প্রপার নাউন। কিন্তু এখানে কিন্তু আবার প্রপার নাউন হচ্ছে না, এখানে কিন্তু এটা না এক্সিট নাউন বিদায় নাউনের আগেরটা এখানে কি হয়ে গিয়েছে, অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। এরকম যখন প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ হবে তখন এটাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ, বা এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এটা করেছি। আর টু বোস্ট এটা হচ্ছে যে একটা ইনফিনিটিভ। বোস্ট মানে এখানে হচ্ছে যে ইনক্রিজ করা, বোস্টের অর্থ হচ্ছে যে বৃদ্ধি করার অর্থ বোঝা হয়েছে। টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম থাকলে সেটা একটা ইনফিনিটিভ। এখন আসেন কি সরবরাহ, এটা কি বৃদ্ধি করবে, সরবরাহ বৃদ্ধি করবে। তাহলে বোস্টের পরবর্তী অংশটাকে কী দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, কী দ্বারা যদি প্রশ্ন করেন সেটা আমি আপনাদেরকে কি দেখিয়েছিলাম, অবজেক্ট সেন্সে সরবরাহ। তাহলে এটা অবজেক্ট সেন্সে যদি কাজ করে, আমি অবজেক্টের সেন্সে যদি এটাকে ইন্ডিকেট করি তাহলে অবশ্যই এটা কিন্তু নাউন, সাপ্লাই হচ্ছে যেখানে নাউন হিসেবে কাজ করেছে। যদিও কিন্তু যেমন আমি যদি বলি, এখানে দেখেন আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই সাপ্লাই প্রোডাক্ট ইন দ্য মার্কেট, খেয়াল করেন আমি মার্কেটে পণ্য সরবরাহ করি, পণ্য সাপ্লাই দিই। এখানে দেখেন এখানে কিন্তু আইটা কিন্তু সাবজেক্ট, তাহলে আই সাবজেক্ট হলে সাবজেক্টের পরে কী হয়, ভার্ব হয়। এখানে সাপ্লাই কিন্তু ভার্ব হয়েছে, কিন্তু আবার এখানে কেন ভার্ব হয় নাই, কারণ এখানে কিন্তু অবজেক্টের সেন্সে কাজ করেছে, তাই এখানে নাউন হয়ে গিয়েছে। আবার আসেন এটাও বুঝলেন, লোয়ার অয়েল প্রাইসেস, এই লোয়ার শব্দটা কি দেখেন, লোয়ার শব্দটা সচরাচর আমরা জানি এটা লো থেকে লোয়ার এবং লোয়েস্ট, এগুলো আপনাদেরকে আমি পড়াবো ডিগ্রি, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, ডিগ্রি 3 প্রকার, এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা হচ্ছে যে সুপারলেটিভ, 3টা ফর্ম। তাহলে এরকম যখন ডিগ্রি হয় কোত্থেকে, ডিগ্রি হয় অ্যাডজেক্টিভ থেকে, সেই হিসেবে যদি বিবেচনা করেন অবশ্যই লোয়ার হচ্ছে এখানে একটা কী হতে পারে, যেটা ডিগ্রি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, কিন্তু এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নয়। এই লোয়ারের অর্থটা কি প্রকাশ করে, লোয়ারের অর্থ প্রকাশ করে ডিক্রিজ করা, হ্রাস করা। তাহলে এখানে ভার্বের দিক দিয়ে অর্থ প্রকাশ করছে বিদায়, তাই এটা হচ্ছে যে ভার্ব, অর্থাৎ এটা একটা ইনফিনিটিভ। এই যে টু বুস্ট টু লোয়ার, টুটা এখানে উজ্জ্ব আছে এটার মধ্যে। এরকম যখন টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে ইনফিনিটিভ বলা হয়। আবার টু ছাড়া যখন ভার্বের বেস ফর্ম হবে তখন এটাকে জিরো ইনফিনিটিভ বলা হয়, বা বিয়ার ইনফিনিটিভ, এটাকে জিরো ইনফিনিটিভ বলা হয়। অর্থাৎ এটাও একটা জিরো ইনফিনিটিভ, এটা হচ্ছে একটা জিরো ইনফিনিটিভ। এটা ভার্বের অর্থ প্রকাশ করছে বিধায় এটা অ্যাডজেক্টিভ না হয়ে ভার্ব হয়েছে। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখতে পারি আমরা, আলোচনার মাধ্যমে যা আছে সব কিছু একসাথে পড়ে নিব। যেমন এটা টু ইনফিনিটিভ, এটাও ইনফিনিটিভ, কমা, সেম গ্রামার, ইনফিনিটিভ ফ্রেজ, এটাকে বলা হয় বাক্যের প্যারালাল স্ট্রাকচার। এটা হচ্ছে যে প্যারালাল স্ট্রাকচার, অর্থাৎ কমা দিয়ে যদি একাধিক গ্রামার থাকে, আগেরটা যেরকম পরেরটাও যদি সেরকম হয় সেটাকে বলা হয় বাক্যের সমান্তরাল বা প্যারালাল স্ট্রাকচার। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা একদম ভিতরে চলে যাব, আমি এটা একটু মুছে দিচ্ছি। তাহলে ভিতরে কি আছে দেখেন, হ্যাঁ এখানে বলা হচ্ছে রাশিয়ান, যেমন রাশিয়ান শব্দটা কোত্থেকে হয়েছে, রাশা থেকে হয়েছে, যেটাকে আমরা অনেকে রাশিয়া বলে, এটার অ্যাকচুয়াল অ্যাকসেন্ট হচ্ছে দ্য রাশা, এটা রাশিয়া বলতে পারবেন, সমস্যা নেই। এখানে কী বলতেছে দেখেন, রাশিয়ান ফাইন্যান্স মিনিস্টার অ্যান্তন সিলভানভ said on Wednesday that the decision by the United Arab Emirates to leave OPEC will mean oil producing countries will boost productions, bringing down global prices in the future. খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলো কিছু আমরা জানবো, খেয়াল করেন। প্রথম যদি দেখি, এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা অংশ, এটা অংশ 1। আবার যদি বলি দ্য ডিসিশন বাই ইউনাইটেড আরব এমিরেটস লিভ উইল মিন, এই যে এতটুকু পর্যন্ত একটা অংশ, এটা 2, খেয়াল করেন কীভাবে বিশ্লেষণ করতেছি। আবার উইল বুস্ট থেকে এতটুকু পর্যন্ত এটা একটা অংশ, 3টা অংশ। আপনাদেরকে যদি বলি, যদি আমি ভার্ব নিয়ে কোনো ক্লাস নিই নাই, আপনাদেরকে এমনি একটু ধারণা দিয়েছিলাম, একটা সেন্টেন্সকে বিশ্লেষণ করার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে
ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা হয়তো পরবর্তী লেকচার সেটটা ভার্বের উপর চলে যাব আমি। ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব বাক্যকে সমাপ্ত করে, শেষ করে, সেটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব কোনটা? যে ভার্ব হচ্ছে বাক্যের প্রধান ক্রিয়া, স্বাধীন, যেটা ছাড়া বাক্য হয় না, সেটাই ফাইনাইট ভার্ব। যেমন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে একদম ক্লিয়ার হবে। যেমন এখানে যদি আমি বলি, খুব সিম্পলি জানেন, যেহেতু এটা বিশ্লেষণ করব না আমি, জাস্ট বোঝানোর জন্য। আই ওয়ান্ট টু লিভ, আমি বাঁচতে চাই। এখানে দুইটা ভার্ব, একটা ওয়ান্ট, একটা লিভ। এই ভার্বের আগে সাবজেক্ট আছে, কিন্তু এই ভার্বের আগে প্রেপোজিশন আছে, সাবজেক্ট নাই। যে ভার্বের আগে সাবজেক্ট আছে সেটা ফাইনাইট ভার্ব, যেটার আগে সাবজেক্ট নাই সেটা হচ্ছে দ্য নন ফাইনাইট ভার্ব। এই যে এটা মনে রাখবেন। তাহলে এখানে সেট হচ্ছে তো একটা ফাইনাইট ভার্ব, মার্ক করতেছি, কারণ ইতিমধ্যে এটার আগে একটা সাবজেক্ট আছে। রাশিয়ান ফাইনাল মিনিস্টার অ্যান্থন সিলিওয়ানভ, এটা হচ্ছে একটা সাবজেক্ট। আবার দেখেন, আবার এই যে উইল এটাও একটা ফাইনাইট ভার্ব। তাহলে উইল যদি ফাইনাইট ভার্ব হয়, দ্য ডিসিশন ইউনাইটেড আরব এমিরেটস, এটা হচ্ছে একটা সাবজেক্ট। আবার এখানে উইল আর একটা ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন করতে পারে, তাহলে উইলের আগে সাবজেক্ট কি? এখানে সাবজেক্টটা উজ্জ্বল আছে, অর্থাৎ ফাইনাইট ভার্ব যেটার আগে সাবজেক্ট আছে সেটাই ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন আপনারা, এই যে ফাইনাইট ভার্বটা কেন আমি ফুল বাক্যটাকে বিশ্লেষণ করলে এটা কেন আগে আমি আইডেন্টিফাই করব? এটা যখন আমি আইডেন্টিফাই করব, আমার নাউন, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব অনেক কিছু আইডেন্টিফাই করা খুব ইজি হবে আমার জন্য। যেমন দেখেন, আমি একটা বলি। প্রথমে এই যে এটা ভার্ব, তাহলে এটা হচ্ছে যে সাবজেক্ট। এখন বলতে পারেন আপনাদেরকে আমি কি বলেছিলাম, সাবজেক্ট কি হয়? নাউন হয়। তাহলে এটা কি বলবেন? এটা নাউন বলবেন। তবে এটা শুধু নাউন বললে ভুল হবে, এটা নাউন ফ্রেজ বলতে হবে। কেন নাউন ফ্রেজ বলতে হবে? বিকজ এখানে একাধিক ওয়ার্ড আছে। আবার ইন্ডিভিজুয়ালি যদি বিবেচনা করেন, মনে করেন রাশিয়ান, এটা রাশিয়া থেকে রাশান কেন করেছে বা রাশিয়ান কেন করেছে? কারণ এই যে রাশিয়া নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে যে রাশান বা রাশিয়ান। কেন করেছে সেটা বলি আপনাদেরকে। ফাইন্যান্স মিনিস্টার অ্যান্থন সিলিওনভ, এটা হচ্ছে যে একটা নাউন। তাহলে আপনারা কি জানেন? নাউনের আগে কি জানেন? নাউনের আগে অ্যাডজেক্টিভ। তাই রাশিয়া বুঝালে নাউনের আগে নাউন হয়ে যাবে। তার নাউনের আগে অ্যাডজেক্টিভ হয় বিদায় এই রাশিয়ার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে যে রাশিয়ান, তাই এটা করলো। তাহলে এখান থেকে একটা অনুধাবন করতে পেরেছেন যে প্রাথমিকভাবে এখন থেকে আমরা যখন পার্টস অফ স্পিচ বিন্যাস করব, একটার আগে একটা যখন বসাবো, সে বিন্যাস অনুসারে যদি শব্দটা ভার্ব থাকে, আমার যদি অ্যাডজেক্টিভ হয়, আমাকে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ লাগবে। শব্দটা যদি অ্যাডজেক্টিভ লাগে, শব্দটা যদি নাউন থাকে, তাহলে নাউন থেকে অ্যাডজেক্টিভ আমাকে কনভার্ট করতে হবে। এটা মাথায় রাখবেন। আসেন, আবার যদি বলি ওয়েডনেসডে, কেন কি? ওয়েডনেসডে আমি বলবো যে এটা হচ্ছে একটা নাউন। কেন নাউন? কারণ এটার আগে একটা প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে নাউন হয়। আবার আসেন, ডিসিশন নাউন কেন? আবার যদি বলি, এখন এটা দুইটা বিষয় আছে, তো আপনাদেরকে শিখিয়েছি সন থাকলে কী হয়? নাউন হয়। সন থাকলেও নাউন হয়। তাহলে এটা নাউন কেন হলো? যেমন এটার ভার্বটা কি? এটার ভার্বটা হচ্ছে যে ডিসাইড, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, এগুলো আমরা ক্লাসে করাবো। এটার অ্যাডজেক্টিভ হচ্ছে যে ডিসাইসিভ। তাহলে ডিসাইড ভার্ব, ডিসাইসিভ অ্যাডজেক্টিভ, ডিসিশন হচ্ছে দ্য নাউন। এখন প্রশ্ন হতে পারে, এখানে ভার্বটা কেন বসালাম না? এখানে কেন অ্যাডজেক্টিভটা কেন বসালাম না? কারণ এই যে দেখছেন এখানে আর্টিকেল একটা ডিটারমিনার। আপনাদেরকে আমি বলেছিলাম আর্টিকেল সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে অ্যাডজেক্টিভের পরে কী বসাবেন? নাউন বসাবেন। আচ্ছা, এটাও বুঝতে পেরেছেন। এরপর আসেন, যেমন এখানে উইল, মিনটা ভার্ব কেন? এটা যদি বলি এটা ভার্ব কেন? কারণ এটা একটা অক্সিলিয়ারি ভার্ব আর মডাল ভার্ব। মনে রাখতে হবে আপনাদেরকে, অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্বের পর আরেকটা মেইন ভার্ব, এটা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্ব। দ্য অয়েল প্রডিউসিং কান্ট্রি। আবার যদি এখানে আমি বিবেচনা করি, এই যে অয়েল প্রডিউসিং, এটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ? এখন যদি প্রশ্ন করি, তাহলে আপনি এটাকে অ্যান্সার করার জন্য আপনি দেখবেন এটার পরে কী আছে। যেমন কান্ট্রিজ কী আছে? ফ্লুরাল আছে। ফ্লুরাল যেহেতু আছে, তাহলে অবশ্যই এটা কী হবে? নাউন হবে। এটা যদি নাউন হয়, তাহলে নাউনের আগে কী আছে? অ্যাডজেক্টিভ হয়। কোন ধরনের কান্ট্রি?
যারা তেল উৎপাদন করে অয়েল প্রডিউসিং তারাই, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এখন এটা কোন অ্যাডজেক্টিভ? দুইটা ওয়ার্ড মিলে যখন অ্যাডজেক্টিভের কাজ করে মাঝখানে হাইপেন থাকলে সেটাকে বলা হয় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড, অ্যাডজেক্টিভের কাজ করে বিধায় এটার জন্য এটাকে বলবো আমি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন আবার বোস্ট, এটাও কিন্তু মেইন ভার্ব, কারণ মডেল ভার্বের পরে হচ্ছে যে মেইন ভার্ব হয়। এখন দেখেন আবার, তাহলে মেইন ভার্ব হয়ে গিয়েছে। প্রোডাকশন কি বৃদ্ধি করবে? বোস্টের পরে এই অংশটাকে যদি প্রশ্ন করি তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। তাহলে হোয়াট দ্বারা যখন প্রশ্ন করলে পাচ্ছি অবশ্যই এটা অবজেক্ট, অবজেক্ট কী হয়? নাউন হয়। প্রোডাকশন এখানে নাউন। তাছাড়া আর একটা বিষয় আছে, শব্দের পরে যদি সন থাকে সেটা নাউন হচ্ছে, মানে অনেকগুলো বিষয় বিবেচনা করবেন। তা এটার ভার্বটা কি? প্রডিউস। এটার ভার্ব হচ্ছে যে প্রডিউস, প্রডিউস থেকে প্রোডাকশন। আবার এটার অ্যাডজেক্টিভ কি? প্রোডাক্টিভ। এটার অ্যাডজেক্টিভ হচ্ছে যে প্রোডাক্টিভ। তাহলে নাউন কেন? অবজেক্টের মধ্যে আমি অ্যাডজেক্টিভও বসাইতে পারবো না, ভার্বও বসাইতে পারবো না, তাই এই ভার্ব এবং অ্যাডজেক্টিভের ফর্ম আমাকে নাউন জানতে হবে। এটা নাউন ফর্ম জেনে আমাকে এখানে প্রোডাকশন বসাইতে হয়েছে। আর এখানে ব্রিং ইন নাউন মানে হ্রাস করা। আর গ্লোবাল প্রাইসেস মানে কি? গ্লোবাল প্রাইসেস মানে যে তেলের যে একটা বৈশ্বিক মূল্য আছে, বিশ্ব মূল্য আসে, সেটা একদম হ্রাস করে ফেলবে। অর্থাৎ এটার অর্থটা কি? রাশিয়ান ফাইন্যান্স মিনিস্টার অ্যান্তন সিলিয়ানোভ বলেছে গত বুধবারে যে বাই দ্য ডিসিশন বাই দ্য ইউনাইটেড আরব এমিরেটস, সংযুক্ত আরব আমিরাতের যে সিদ্ধান্ত টু লিভ ওপেক, ওপেক তারা ত্যাগ করবে, উইল মিন, এটার অর্থ দাঁড়ায় যে অয়েল প্রডিউসিং কান্ট্রি, যে তেল উৎপাদক রাষ্ট্রগুলি, উইল বোস্ট প্রোডাকশন, তারা উৎপাদন বৃদ্ধি করতে পারবে, ব্রিং ইন ডাউন গ্লোবাল প্রাইসেস, এবং বৈশ্বিক যেটা মূল্য আছে সেটা হ্রাস করতে পারবে ইন দ্য ফিউচার। এটা অর্থাৎ এটা মানে একটা অশনি সংকেত দিয়েছেন রাশিয়ার অর্থমন্ত্রী। অশনি সংকেত এটাই দিয়েছেন যে ওপেকের ভিতরে থাকলে সবার সিদ্ধান্ত ছাড়া কেউ কিন্তু ইচ্ছামাফিক তেল উৎপাদন করতে পারবে না। ইসরায়েল এবং আমেরিকাকে তেল সরবরাহ করতে পারবে না, বিশ্ব মার্কেটে তেল দিতে পারবে না। এখন ইউএই এটা পারবে, কারণ তারা এখন ওপেকের কন্ট্রোলে নাই। এখন তারা এটা করলে কিন্তু দেখা যাবে যে সরবরাহ বৃদ্ধি পেলে তেলের দাম কিন্তু অটোমেটিকলি কমবে। অটোমেটিকলি যদি কমে যায় তাহলে বিশেষ করে ইরান সহ ওরা অন্যান্য যারা রাষ্ট্র আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকা এবং ইসরায়েলকে কিন্তু চাপের মুখে আর ফেলানো যাবে না এটা। আবার এখানে আরেকটা বিষয়, গ্লোবাল। গ্লোবাল কেন অ্যাডজেক্টিভ? কারণ প্রাইসেস এটা নাউন। তাহলে আবার দেখেন বারবার নাউনের আগে কী হয়? অ্যাডজেক্টিভ পয়। এই গ্লোবালের নাউন ফর্ম হচ্ছে কি? গ্লোভ। তাই আমি গ্লোব প্রাইস বলতে পারবো না, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয় বিদায় এই নাউনটাকে আমাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে, তাই এটাকে গ্লোভ থেকে আমি গ্লোবালে করেছি। আপনারা মানে বুঝতেছেন? আমি একটা প্যারা পড়িয়েছি। সৌরভ দাস, সৌরভ দাস আছেন? সৌরভ দাস, একজনে কথা বলেন। আমি এতক্ষণ যা পড়াইলাম একটু রেসপন্স করেন। এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে দেখেন এরপরটা দেখেন, পরবর্তীটা দেখেন। তাহলে এখান থেকে একটু আমরা শুধু পড়াতে থাকলে হবে না, একটু অ্যানালাইসিসে করতে হবে। যেটা আপনাদেরকে দেখিয়েছি, বারবার বলতেছি, যখন পরীক্ষার মধ্যে একটা সেন্টেন্স দিবে, সেন্টেন্সটা এভাবে আন্ডারলাইন করবে, বলবে যে আপনাকে এটা কোন পার্টস অফ স্পিচ, আপনি দেখবেন এটার পরে কোনো ওয়ার্ড আছে সেটা বিবেচনা করবেন, এটার পরবর্তী ওয়ার্ড অনুসারে আপনাকে অ্যান্সার করতে হবে, এবং এটার আগে কী আছে সেটাও দেখবেন। এভাবে বিবেচনা করে অ্যান্সার দিবেন। শুধু সরাসরি ওয়ার্ডটাকে আপনি বলবেন না যেটা পার্টস অফ স্পিচ। আচ্ছা, এরপরটা দেখেন। রাশিয়া ইজ এ মেম্বার অফ দ্য OPEC plus group of countries that and has been coordinating its policies with OPEC members. কি বলা হচ্ছে আগে অর্থটা দেখি। রাশিয়া হচ্ছে তো ওপেকের এমন একজন সদস্য যারা এটাকে কোঅর্ডিনেট করতে পারে, সমন্বিত করতে পারে, যে এটার যে পলিসি আছে, নিয়ম নীতি আছে, এটাকে সমন্বিত করতে পারে এবং অন্যান্য সদস্যদের সাথে, মানে কোনো সদস্য ইচ্ছামাফিক করতে পারবে না কোনো কাজ। এখন আপনাদেরকে আমি যদি প্রথমে যদি বলি
এনটা কি? আপনাকে দেখতে হবে এনটা দেখার আগে এটার আগে একটা ক্লজ আছে, দেখেন ইজ হচ্ছে যে একটা ফাইনাইট ভার্ব, ইজ যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে রাশিয়া হচ্ছে যে সাবজেক্ট, এটা একটা ক্লজ 1, খেয়াল করেন। এখন আবার আপনি এবার এখান থেকে বসে, আপনাদেরকে তো আমি এখনো ক্লজ পড়াই নাই, আমি জাস্ট এখানে প্রয়োজন হচ্ছে বিদায় যতটুকু প্রয়োজন হচ্ছে ততটুকু হিন্টস দিচ্ছি, এগুলো আমরা বিস্তারিত পড়ব। আবার যেমন এখানে একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। তাহলে আপনাদেরকে আমি কি শিখিয়েছি? কনজাংশন কি? একাধিক ওয়ার্ড, একাধিক ফ্রেজ, একাধিক ক্লজকে যুক্ত করে। তাহলে দুটা ক্লজ যখন আছে, ক্লজ 2, ক্লজ 1, তাহলে আমরা বলতে পারি অ্যান্ড এখানে এটা একটা কনজাংশন, অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন। কোন কনজাংশন? এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো আমরা কনজাংশনের সময় পড়ব বিস্তারিত, এতটুকু থাক। আচ্ছা, এটা একটা মানে বলতে পারি। আবার যদি বলি ইটস, এটা কি? এই যে দেখেন যেগুলো পরীক্ষায় আসে সে সমস্ত ওয়ার্ডগুলো আমি দেখাচ্ছি। দুটাই শব্দ আছে, একটা ইট, শুধু যদি ইট বলে তখন ইট এটা হচ্ছে দ্য প্রনাউন, খেয়াল করবেন। যখন এরকম বলবে ইটস, এই অ্যাপোস্ট্রফি ইটস মানে হচ্ছে যে ইট ইস, এটা বাক্যের শুরুতে হয়। যখন অ্যাপোস্ট্রফি ছাড়া হবে, অ্যাপোস্ট্রফি ছাড়া হবে, এই ইটস হচ্ছে একটা পসেসিভ কেস, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। পসেসিভ কেস সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে, তাই এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে এটার প্রমাণ দেখেন, পলিসি এটা হচ্ছে যে নাউন, আপনি কি জানেন নাউনের আগে কী হয়? অ্যাডজেক্টিভ হয়, তাই এটা কিন্তু এখানে ইটসে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। আবার যদি বলি ওপেক, কিছুক্ষণ আগে বলেছি ওপেক হচ্ছে যে একটা কি? এটা একটা সংস্থা, এটা একটা অর্গানাইজেশনস, তাহলে এটা কি হয়? এটা হচ্ছে যে একটা নাউন হবে বাস্তবে। কিন্তু যদিও নাউন হয়, কিন্তু এই অংশটার জন্য নাউন হচ্ছে না। কেন হচ্ছে না? ওপেক মেম্বার্স, মেম্বার ইতিমধ্যে নাউন। কিসের মেম্বার? ওপেকের মেম্বার। এটা তো বিশ্বের মধ্যে অনেকগুলো কিন্তু সংগঠন আছে, যেমন এটা তো বলতে পারতাম ইইউ মেম্বার্স, ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো মেম্বার্স, ন্যাটোর মেম্বার, ন্যাটো সদস্য। তাহলে এই সংগঠনকে মেম্বার নাউনকে মডিফাই করেছে বিদায়। ওপেক যদিও নাউন, কিন্তু এখানে নাউন হচ্ছে না, এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করেছে। মানে এরকম এক্সেপশন থেকে আপনাদেরকে কোয়েশ্চেন করবে। এরপরে দেখেন, রাশিয়া ইজ সিন অ্যাজ দ্য মেইন বেনিফিশিয়ারি অফ দ্য স্পাইক। স্পাইক মানে বৃদ্ধি, স্পাইক মানে একটা সিনোনিম পেয়েছেন। আবার নিউজ পেপার যখন পড়তে যাবেন একটু কৌশল অবলম্বন করবেন। যেমন এখান থেকে আপনি যদি কৌশলে পড়েন, 3টা ওয়ার্ড জেনে ফেলছেন। কীভাবে দেখেন? নিউজ পেপারের মাধ্যমে অনেক কিছু একসাথে, আপনি যদি নিউজ পেপার অ্যানালাইসিস যদি একটু আন্ডারস্ট্যান্ডিংলি আপনি যদি এভাবে করেন, ভোকাবুলারি প্র্যাকটিস, প্র্যাকটিক্যাল যত ধরনের গ্রামার আছে সমন্বয়িত অনেকগুলো, যেমন পার্টস অফ স্পিচ, নাউন, প্রনাউন, ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, এরপরে নাউন ইন, মানে যত ধরনের গ্রামার আছে সব কিছু একসাথে চলে আসে। এবং সিনোনিম, অ্যান্টোনিম, অনেক ভোকাবুলারি স্ট্রোক হয়। এবং হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড জানেন, এবং এটাও জানেন যে একটা সেন্টেন্স কীভাবে গঠন করা হয়েছে, যেটা আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করতে সহায়তা করবে। এবং আপনি কীভাবে এটাকে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা করতে ট্রান্সলেশনও প্র্যাকটিস হচ্ছে। এবং একটা লেখাকে ফোকাস করার জন্য, টু দ্য পয়েন্টে লেখার জন্য কীভাবে লিখতে হয় সেটারও ধারণা। অর্থাৎ আপনি যদি নিউজ পেপারটা আপনারা ডেলি পড়তে না পারলেও, আমি এই সপ্তাহে এখন সর্বোত্তম চেষ্টা করব 2টা বা 3টা কিন্তু কি অ্যানালাইসিস করে আপনাদেরকে গ্রুপে দেওয়ার জন্য। ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ 2টাতে দেবো। এগুলো কিন্তু পড়েন। আবার প্রতিদিন দিব না আমি, একদিন পরে একটা দিলেও 2 দিন মিলে একটা পড়েন। অ্যানালাইসিস করে তো দেওয়া আছে, দেখবেন যে আপনার কিন্তু ইংলিশের ফ্লুয়েন্সি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। যেমন এই যে যখন এটা যদি একটু বুদ্ধি কাটিয়ে পড়েন, আপনার এখান থেকে অনেকগুলো অর্থ হয়ে যায়। যেমন আপ মানিয়ে হচ্ছে দেখি বৃদ্ধি, যেমন রাইস মানিয়ে হচ্ছে দেখি বৃদ্ধি। তাহলে এখানে কয়টা ওয়ার্ড? 4টা ওয়ার্ড 5টা ওয়ার্ড জেনে ফেলেছেন। স্পাইক মানে বৃদ্ধি, রাইজ মানে বৃদ্ধি, অফ মানে বৃদ্ধি, বুস্ট মানে বৃদ্ধি, এবং ইনক্রিজ মানেও বৃদ্ধি। তাহলে দেখেন, ইন গ্লোবাল অয়েল প্রাইসেস, বৈশ্বিক তেল মুদ্রায় মানে রাশিয়াকে দেখা হয় সবচেয়ে বড় সুবিধাভোগী তেলের মূল্য বৃদ্ধিতে। ডিউ টু মানে কারণ, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। দ্য ওয়ার, যুদ্ধ ইন মিডল ইস্ট, মানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিরাজমান থাকার কারণে সবচেয়ে বেশি যারা সুবিধাটা পাচ্ছে তারা হচ্ছে দ্য রাশিয়া। এটা হয়তো আপনারা জানেন, বুঝেছেন যারা রেগুলার পত্রিকা পড়েন। যেমন মনে করেন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী বন্ধ, হরমুজ ব্লকের কারণে কিন্তু এখন তেল সরবরাহ হচ্ছে না।
তাহলে বিশ্বের অধিকাংশ রাষ্ট্র কী করতেছে, তারা বাধ্য হয়ে রাশিয়া থেকে কিনতেছে। তো রাশিয়ার তেল যেখানে মনে করেন এক গ্যালন প্রতি, এক ব্যারেল প্রতি যেখানে মনে করেন $50 বিক্রি করতো, রাশিয়া এখন সেটা $100 নিচ্ছে। কারণ অন্য অন্য তৃতীয় রাষ্ট্রগুলো কিন্তু এখন বাধ্য হয়ে রাশিয়া থেকেই কিনবে, কিছু করার নাই, মধ্যপ্রাচ্য থেকে নিতে পারতেছে না। এই জন্য বলা হচ্ছে যে রাশিয়া সবচেয়ে ভুক্তভোগী। তো এখন এই বিষয়ের প্রতিবাদ রাশিয়া সবচেয়ে বেশি করতেছে এই কারণে। কারণ ইউএই যদি তার সরবরাহ করে তাহলে কম দামে যদি বিক্রি করে, রাশিয়া থেকে না কিনে তারা কিন্তু ইউএইয়ের কাছ থেকে কিনবে, ফলে রাশিয়া কিন্তু অনেক বিশাল একটা টাকা তারা হারাবে, ডলার হারাবে। এই জন্য বলা হচ্ছে রাশিয়া সবচেয়ে বড় ভুক্তভোগী। যখন পড়বেন এই বিষয়গুলো এভাবে বুঝবেন, না হলে আপনি ট্রান্সলেশন বুঝতে পারবেন না। আপনারা জানেন যারা ব্যাংকে রিটার্ন দিবেন এবং বিসিএসসি রিটার্ন দিবেন, ট্রান্সলেশন হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ পার্ট। 50 মার্কস হচ্ছে তো ট্রান্সলেশনে, এটা মাথায় রাখবেন। আমি মাঝে মাঝে প্রশ্নের একটা স্যাম্পলগুলো আপনাদেরকে দিব, প্রিডিকশন করব। ট্রান্সলেশনে যদি ভালো করতে পারেন আপনি কিন্তু অনেক স্টুডেন্ট। ট্রান্সলেশন এমন একটা বিষয়, মনে করেন আপনি একটা প্যারাগ্রাফ লিখে 25-এর একটা প্যারাগ্রাফ লিখতে হবে, মিনিমাম আপনাকে 3-4 পেজ বা 2-3 পেজ, যেখানে আপনার 30 মিনিট বা 20 মিনিট লাগবে। ট্রান্সলেশন দুইটা করতে লাগবে যে আপনার 5 থেকে 6 লাইন বিশিষ্ট, সর্বোচ্চ 20 মিনিট, এবং তার মধ্যে 50 নাম্বার। এবং ট্রান্সলেশন যদি সঠিকভাবে করতে পারেন, ট্রান্সলেশনে আপনি ফুল মার্কস পাওয়ার একটা সম্ভাবনা আছে, ভালো মার্কস পাবেন। আবার ট্রান্সলেশন যদি ঠিকমতো করতে না পারে জিডিও পেতে পারেন। এই জন্য পত্রিকা যখন পড়বেন, মানে ট্রান্সলেশনটা কীভাবে করা হচ্ছে, কোনটা ডিরেক্ট ট্রান্সলেশন, কোনটা ভাবার্থে, কোনটা ম্যাটাফরিক্যাল মিনিং, এগুলো বুঝে সুঝে করবেন। তাহলে ট্রান্সলেশন প্র্যাকটিস এখান থেকে হয়ে যায়। কিন্তু আপনার ব্যাংকের রিটার্ন এবার জন্য সবচেয়ে দুইটা বিষয়, একটা হচ্ছে রিটার্ন, আরেকটা হচ্ছে ট্রান্সলেশন ইংলিশের মধ্যে। এই দুইটা যদি আপনি ভালো ব্যাকআপ দিতে পারেন তাহলে মোটামুটি কিন্তু আপনি মেরিট লিস্টে থাকবেন, রিটার্নের মধ্যে ভালো একটা মার্কস তুলতে পারবেন। এবং সেই ট্রান্সলেশন প্র্যাকটিস করার সবচেয়ে বড় একটা ওয়ে হচ্ছে আপনাদের এই নিউজ পেপার প্র্যাকটিসটা। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, দেখেন এটা একটা প্যাসিভ, রাশিয়া ইজ দি সিন, এটা প্যাসিভ হিসেবে করা হয়েছে, প্যাসিভ ভয়েস। আচ্ছা, এখন দেখেন এই এসটা, এখন যদি আমি বলি এসটা কোন পার্টস অফ স্পিচ, আমি একটু কালার চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। যদি প্রশ্ন করি, অ্যাজ আমরা জানি সচরাচর এসটা হচ্ছে একটা কনজাংশন হয়, যেটা একটা কনজাংশন হয় দুটো অংশকে যুক্ত করে, সাবঅর্ডিনেটিং কনজাংশন হয় অ্যাজ। এটা কখন কনজাংশন ধরবেন, যখন অ্যাজ এর পরে এবং আগে দুইটা ক্লজ থাকবে। এখন কিন্তু আমি দেখো এক নাম্বার ফাইনাইট ভার্ব পাচ্ছি, ইজ একটা ফাইনাইট ভার্ব, যতটা ফাইনাইট ভার্ব ততটা ক্লজ, এখানে অন্য কোনো জায়গায় এখানে আর কোনো ফাইনাইট ভার্ব নাই। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা ক্লজ। অ্যাজ এর পরে যদি আরেকটা যদি ক্লজ থাকতো তাহলে আমি বলতাম যে এজ এর আগে একটা ক্লজ পরে ক্লজ, তাহলে এজটা হচ্ছে একটা কনজাংশন। কিন্তু এখন দেখেন দ্য মেইন বেনিফিশিয়ারি, মেইন অ্যাজেক্টিভ, আর্টিকেল দি অ্যাজেক্টিভ, বেনিফিশিয়ারি নাউন, তার নাউনের আগে একাধিক অ্যাজেক্টিভ হতে পারে। তাহলে এখানে কোনো ক্লজ নাই, তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাজ এখানে কনজাংশন বলতে পারবেন না। তাহলে অ্যাজ কি বলবেন, অ্যাজ যখন কনজাংশন হবে না তখন অ্যাজ হচ্ছে যে প্রেপোজিশন, অ্যাজ প্রেপোজিশন হিসেবে কাজ করে। বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু কি কেউ আনমিট করে কথা বলবেন। আমি বারবার বলতেছি আপনারা প্রশ্ন না করেন, এই জন্য আমি আরও খুশি। প্রশ্ন করবেন, আমি যে কোনো প্রশ্নের অ্যান্সার দেবো, নো প্রবলেম। সেটা যদি আমার মাথায় থাকে, আমার বোঝার সামর্থ্যের মধ্যে থাকে, আমি অ্যান্সার দেবো। আমি যদি বলতে না পারি হয়তো আমি বলবো না আন্তাজে, আমি সরি বলবো এটার জন্য, কিন্তু আপনারা প্রশ্ন করবেন। তাহলে দেখেন অ্যাজ এখানে আমি প্রেপোজিশন বলবো। এখন প্রশ্ন করতে পারেন স্যার তাহলে দ্য মেইন বেনিফিশিয়ারি অফ দ্য স্পাইক ইন গ্লোবাল অয়েল প্রাইসেস, এই ফুলটা কি? ফুলটা একটা নাউন ফ্রেজ, প্রেপোজিশনের পরে হচ্ছে একটা ওয়ার্ড থাকলে নাউন, একের অধিক ওয়ার্ড থাকলে হচ্ছে দ্য নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী প্যারার মধ্যে যাব। টুডে we hear that one of the countries, the United Arab Emirates, is a living OPEC. কি বলা হচ্ছে আজকে আমরা শুনতেছি, মানে রাশিয়া বলতেছে, মানে আমাদের এই ওপেকের যে সদস্যের মধ্যে একটি সদস্য, এখানে একটা রুলস আছে, ওয়ানের পরবর্তী, ওয়ানের পরে যদি অফ হয়, একজন অনেকজনের মধ্যে একজন, তাই ওয়ানের পরবর্তী নাউনটা কিন্তু ফ্লোরাল হবে, অফের পরে ওয়ান অফের পরে নাউনটা ফ্লোরাল হবে। এটা একটা রুলস মনে রাখবেন। তাহলে আমাদের সদস্য রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র, সেটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। এখানে একটা গ্রামার রুল শিখতে পারি, সেটা কি? যেমন ওয়ান অফ দ্য আরব কান্ট্রিজ, এটাকেই আরব এমিরেটস, তাহলে এটাকে ইন্ট্রোডিউস করেছে। এরকম কোনো একটি নাউনকে ইন্ট্রোডিউস করলে এখানে একটা কমা, এখানে একটা কমা থাকলে সেটাকে বলবেন
অ্যাপোজিটিভ বা নাউন ইন অ্যাপোজিশন, অ্যাপোজিটিভ মনে রাখবেন। এবং নাউন ইন অ্যাপোজিশন, অ্যাপোজিটিভ সবসময় নাউন বা নাউন ফ্রেজ হবে, এটা একটা নাউন ফ্রেজ মনে রাখবেন। তাহলে কী বলেছি, কোনো একটা নাউন পরবর্তীতে যদি এটাকে ইন্ট্রোডিউস করে, এটাকে যদি পরিচয় করে, এটা সম্পর্কে তথ্য দেয়, যেমন ওয়ান অফ দ্য কান্ট্রিজ, এটা কে, ইউনাইটেড আরব এমিরেটস, সেটা হচ্ছে দ্য নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ বলা হয়। এবং অ্যাপোজিটিভের আগে একটা কমা, পরে একটা কমা, খেয়াল করবেন। তাহলে এখানে বলেছে, আমরা জেনেছি, আমরা শুনেছি যে আমাদের একটি সদস্য রাষ্ট্র যে ওপেক থেকে বের হয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ লিভিং, অ্যামিজার প্লাস ভার প্লাস আইএনজি। এখন দেখেন প্রথম যেটা কোয়েশ্চেন, এই যে ইজটা এটা একটু আমি রিমুভ করে দেখাচ্ছি, খেয়াল করবেন। এই যে দ্যাট এটা কনজাংশন কেন, প্রমাণ করে দেখাচ্ছি। হিয়ার হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, উই হচ্ছে দ্য সাবজেক্ট, তাহলে এটা একটা ক্লজ। আবার ঠিক দ্যাটের পরও একটা ক্লজ আছে, ইজ একটা ফাইনাইট ভার্ব। সবসময় মনে রাখবেন, আমি একটা কৌশল শিখিয়ে দিচ্ছি, এই কথাটা মনে রাখবেন। যে কোনো অক্সিলিয়ারি ভার্ব সর্বদা ফাইনাইট ভার্ব, যেমন টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, টু ডু ভার্ব ডু ডাজ ডিড, টু হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, মডেল ভার্ব শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট, এগুলি সব, এই সকল অক্সিলিয়ারি ভার্ব সর্বদা ফাইনাইট ভার্ব। তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয়, সাবজেক্ট কোনটা? ফাইনাইট ভার্বের আগে যতটুকু অংশ থাকে ততটুকু সাবজেক্ট, এতটুকুই হচ্ছে দ্য সাবজেক্ট। তাহলে এতটুকু যদি আপনাকে আন্ডারলাইন করে, এটা কি বলবেন? সাবজেক্ট নাউন বা নাউন ফ্রেজ হয়, তাহলে এটা নাউন ফ্রেজ। আচ্ছা, তাহলে এটা একটা ক্লজ, ফাইনাইট ভার্ব মানে একটা ক্লজ, ফাইনাইট ভার্ব মানে আরেকটা ক্লজ, দুইটা ক্লজ। তাহলে দুইটা ক্লজকে যুক্ত করেছে, দ্যাট একটা বলতে পারেন, এটা হচ্ছে একটা কনজাংশন। আবার এখানে আরেকটা কোয়েশ্চেন, আপনাকে যদি প্রশ্ন করে টু এটা কি, এই যে সাবজেক্টের আগে অতিরিক্ত কোনো ওয়ার্ড থাকলে, সেটা যদি আপনাদেরকে শিখেছিলাম ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ, সময়, স্থান, কারণ, কিভাবে, এই চারটা দ্বারা প্রশ্ন করলে সেটা অ্যাডভার্ব। যেমন টুডে মানে কখন, আজকে, এটা একটা অ্যাডভার্ব। তাহলে এটাও বুঝতে পেরেছেন যে সাবজেক্ট কোনো বাক্য শুধু সাবজেক্ট দিয়ে শুরু হয়, যেন অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হতে পারে, অ্যাডভার্বের ফ্রেজ দিয়ে বাক্য শুরু হতে পারে, এটা বুঝেছেন। এরপরে বলতে তো হোয়াট ডাজ দিস মিন, এটার অর্থ কী হয়, মানে আরব আমিরাত কী বোঝাতে চাচ্ছে, ইন্টারগেটিভ সেন্টেন্স। এখন দেখেন, আপনারা যখন প্রোনাউন পড়াবো, আপনাদেরকে প্রোনাউন অনেকগুলো ডিটেলস পড়াবো। দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে আমি গ্রামারের আমার কোচের মধ্যে, আপনারা যারা ভর্তি হতে আমি একদম সমাজ দিয়ে ক্লাস নেব, আমি কোনো কিছু বাদ রাখবো না গ্রামারের। আপনাদেরকে একদম মানে যত ধরনের গ্রামারের কোর্স, প্রত্যেকটা ক্লাস যদি আপনি যদি মিস না করেন, অন্ততপক্ষে রেকর্ড ক্লাসগুলো করে যদি নোট করেন, আপনার গ্রামারের মধ্যে আমি আশা করি ইনশাল্লাহ ঘাটতি আমি রাখবো না, সবগুলো টপিক আলোচনা করার চেষ্টা করব। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি, দিস, দ্যাট, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন আমি যদি বলি, সাপোজ দেখেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করবেন। আমি যদি বলি দিস ইজ অ্যান অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস। আবার যদি বলি, আমি এখানে বলি দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখেন, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে দিস, তাহলে ইজ যদি ফাইনাইট ভার্ব হয়, দিস অবশ্যই সাবজেক্ট, সাবজেক্ট কি হয়, নাউন অথবা প্রোনাউন হয়, দিস এখানে তাহলে প্রোনাউন, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবেন। আবার দেখেন, দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আবার এখানে ইজ ফাইনাইট ভার্ব, তাহলে আগে ছিল শুধু দিসই সাবজেক্ট, এখন কিন্তু দিস ক্লাস সাবজেক্ট, ফুলটাই সাবজেক্ট। ফুলটা যখন সাবজেক্ট হয় তখন এটা বলবেন নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজের মধ্যে সবসময় শেষ একটা নাউন, তাহলে এটা নাউন হলে, এখন দিস কিন্তু এখানে প্রোনাউন হলে, এখানে প্রোনাউন হয় নাই, কারণ নাউন ওটাকে কী হয়, অ্যাডজেক্টিভ, দিস আবার এখানে অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। এরকম যখন আবার প্রোনাউনের কাজ করলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভের কাজ করলে এটাকে বলবেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এই যে দিস, দিসের পর এখানে ভার্ব আছে বিদায়, দিস কিন্তু এখানে প্রোনাউন হিসেবে কাজ করেছে। এরপর ওটা দেখেন, এরপরে যদি দেখি, ইট মিনস, এটার অর্থ যে দ্যাট দ্য কান্ট্রি ক্যান প্রডিউস, এই দেশটি, দ্য কান্ট্রি মানে
কোন কান্ট্রিটি নির্দিষ্ট করা হচ্ছে, ওই যে আরব আমিরাতকে ইন্ডিকেট করে। ক্যান প্রডিউস, আগে ছিল প্রোডাকশন, খেয়াল করবেন আগে বলেছিলাম প্রোডাকশন নাউন, কিন্তু এখন কেন প্রডিউস। তাহলে দেখেন আমি যে প্রডিউস, প্রোডাকশন, প্রোডাক্টিভ আপনাকে চেঞ্জ করে দিয়েছি, এটা কাজে লাগতেছে কিনা দেখেন। এখন মডেল ভার্বের পরে ভার্ব হয়, তাই আমি নাউন আর অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করি না, ভার্ব ইউজ করেছি। তাহলে দেখেন দ্য কান্ট্রি ক্যান প্রডিউস, ওই দেশটি উৎপাদন করতে পারবে, অ্যাজ মাচ অয়েল অ্যাজ, প্রচুর পরিমাণ, তাদের ইচ্ছা মাফিক তারা তেল উৎপাদন করতে পারবে। ইটস প্রোডাকশন, এখন আবার এখন এখানে প্রডিউস, আবার এখানে প্রোডাকশন কেন, কারণ ইটসটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন, এই জন্য আবার এখানে নাউন ইউজ করেছে। ক্যাপাসিটিস, তাদের যতটুকু ধারণ ক্ষমতা আছে ততটুকু তারা উৎপাদন করতে পারবে। অ্যালাউ অ্যান্ড রিলিজ, তারা অনুমতি দিবে এবং মুক্ত করবে, এটা ছাড়বে। ইট ইন টু দ্য মার্কেট, অন টু দ্য মার্কেট, তারা এটা হচ্ছে মার্কেটের মধ্যে ছাড়বে। সিলিয়ানভ সেট, সিলিয়ানভ অর্থাৎ রাশিয়ার যে অর্থমন্ত্রী, উনি এই কথাটাই বলেছে। এটার অর্থ হচ্ছে যে তারাও তারা উৎপাদন করে মার্কেটে ছাড়বে, ফলে মার্কেটের দামটাকে তারা কী করবে, লোয়ার করবে, কমিয়ে ফেলবে। মানে সেদিক দিয়ে আমরা কিন্তু কি বেশি দাম আর পাবো না, রাশিয়া এটাই ইঙ্গিত দিয়েছে। আবার দ্যাট, এটা হচ্ছে একটা কনজাংশন, কেন, ইট মিনস, এটা একটা ক্লজ। দ্য কান্ট্রি প্রডিউস, এটা একটা ক্লজ, তাহলে দুটা ক্লজকে যুক্ত করেছে। সো এটা হচ্ছে একটা কনজাংশন, এটা হচ্ছে একটা কনজাংশন। আবার দেখেন ইটস এখানে অ্যাডজেক্টিভ বলেছি, প্রোডাকশন এখানে নাউন। আবার দেখেন অন টু, এটা হচ্ছে একটা প্রেপোজিশন। আবার দ্য মার্কেট, প্রেপোজিশনের পরে হচ্ছে দ্য নাউন ফ্রেজ, এটা হচ্ছে দ্য নাউন ফ্রেজ। আমরা এরপরে দেখব, এখানে প্রশ্ন থাকলে আমাকে করেন, আমি পরবর্তী ফেরার মধ্যে যাচ্ছি। পরবর্তী দেখেন, এখানে আরেকটা জিনিস খুব অ্যাট্রাক্টিভ জানবেন, সেটা হচ্ছে কি দেখেন, সি লুয়েনভস কমেন্টস মার্ক রাশিয়াস ফার্স্ট রিয়াকশন টু দ্য সারপ্রাইজ ইউএই এক্সিট। দেখেন এখানে এই সেন্টেন্সটা কিছুক্ষণ আগে, এই যে রাশিয়ার অর্থমন্ত্রী সিলিয়ানভ, এটা হচ্ছে কি, ওটা নিশ্চিত আপনি নাউন বলবেন, এটা একটা নাউন, এটা কি নাউন, এটা প্রপার নাউন, এটা হচ্ছে একটা প্রপার নাউন। তাহলে এটা যদি প্রপার নাউন হয়, কিন্তু এখানে আবার প্রপার নাউনের কাজ করে নাই, কমেন্টস এটা নাউন, তাহলে নাউনটা কি হয়, নাউনটাকে অ্যাডজেক্টিভ হয়। এটা পাশাপাশি, যেমন এখানে কি সিলিয়ানভের, এই দেখেন সিলিয়ানভ, এই যে এটাকে যদি বাংলায় করি সিলিয়ানভের, এখানে দেখেন র আছে, পাশাপাশি এটার পরে নাউন, এটাও নাউন, এটাও নাউন, এরকম নাউনের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে রর মাধ্যমে, র বিভক্তির মাধ্যমে। আপনারা হয়তো জানেন যারা বাংলা ব্যাকরণ ভালো করে পড়েছেন, এটা হচ্ছে একটা ষষ্ঠী বিভক্তি। এরকম পাশাপাশি দুইটা নাউন একটার সাথে আর একটা সম্পর্ক হলে, ষষ্ঠী বিভক্তি থাকলে মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি আসবে, তখন এটাকে বলবেন, আমি আপনাদেরকে জানিয়েছিলাম পসেসিভ কেস। পসেসিভ কেস, তাহলে পসেসিভ কেস কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাই এখন নাউনটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। এবং এটারও লজিক আছে, নাউনের আগে হচ্ছে তো, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। আর এখানে মার্ক হচ্ছে যে মেইন ভার্ব, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হয়েছে। আবার দেখেন রাশিয়া নাউন বলেছি, কিন্তু আবার এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে সেম এটার মতো। তাহলে দেখেন এই অ্যাডজেক্টিভের পরে নাউন আছে তো, রিয়াকশন নাউন আছে, এটা একটা নাউন ফ্রেজ আছে। আবার সারপ্রাইজ, এটা আমরা জানি ভার্ব হয়, বিস্মিত হওয়া। তাছাড়া শব্দের পরে যখন এখানে, এটা একটা মনে রাখবেন, এখানে দুইটা ওয়ার্ড দিচ্ছি, একটা অ্যাডভাইস আর একটা হচ্ছে যে অ্যাডভাইস। শব্দের পরে সি থাকলে নাউন হবে, শব্দের পরে সি থাকলে ভার্ব হবে। এখন অ্যাডভাইস, এখানে ভার্ব, অ্যাডভাইস মানে উপদেশ, আর অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। ঠিক অনুরূপভাবে সেই হিসেবে যদি বিবেচনা করলে এটা ভার্ব হয়, কিন্তু এখানে ভার্ব হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? বিকজ এখানে একটা আর্টিকেল আছে। তাহলে আর্টিকেলের পরে কি হয়? নাউন হয়, এখানে নাউনের কাজ করে। তবে অ্যাকচুয়ালি আবার এখানে সেটা নাউনও হচ্ছে না, আপনাকে জাস্ট বুঝাইলাম। এই যে এখানে এক্সিটটা নাউন, এই যে টু এর পরে ফুল ফ্রেজটাকে বলবেন একটা নাউন ফ্রেজ, প্রেপোজিশন, এটা প্রেপোজিশনের পরে নাউন ফ্রেজ হয়। নাউন ফ্রেজের মধ্যে পরেরটা নাউন, এর আগে যতগুলো আছে সবগুলো অ্যাডজেক্টিভ। ইউএই অ্যাডজেক্টিভ, সারপ্রাইজ অ্যাডজেক্টিভ, আর্টিকেল দিয়েও অ্যাডজেক্টিভ। এরপরে কি বলতেছে দেখেন, এরপরে যদি আমরা যাই,
রাশিয়া হ্যাজ স্ট্রং টাইস। টাইস মানে এখানে সম্পর্ক, রিলেশন, বন্ধন, শক্ত গভীর রিলেশন আছে কার সাথে? উইথ বোথ দ্য ইউএই অ্যান্ড ওপেক লিডার সৌদি আরবিয়া। ওপেকের মেইন একদম নেতা হচ্ছে, প্রধান রাষ্ট্র হচ্ছে সৌদি আরবিয়া। ওপেকের সবচেয়ে বড় সদস্য রাষ্ট্র ধরা হয় ভেনেজুয়েলা এবং সৌদি আরবিয়া। এখানে ভেনেজুয়েলার কথা উল্লেখ করে মনে করেন এখন ভেনেজুয়েলা হচ্ছে একদম আমেরিকার কন্ট্রোলে চলে গিয়েছে, হয়তো এই জন্য ভেনেজুয়েলার কথা আসে নাই। প্রাকৃতিক সম্পদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ আছে ভেনেজুয়েলার মধ্যে। আচ্ছা, এখন যদি দেখি এই বোথের পরে এন হয়েছে, এটা একটা কোরিলেটিভ কনজাংশন, যেমন নট অনলি বাট অলসো হয়। এরকম যেগুলো জোড়া জোড়া কনজাংশন আছে সেগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। মনে রাখবেন, কনজাংশনের প্রকারভেদ পড়ালে বিস্তারিত জানবেন। তাহলে এখন এটা যদি আমি বিবেচনা করি, এটা হ্যাজ হচ্ছে টু হ্যাভ বরফ। হ্যাজ কিন্তু এখানে মেইন বরফ, এখানে অক্সিলিয়ারি বরফ না। কেন জানেন? যেমন আমি যদি বলি, সাপোজ দেখেন, হি হ্যাজ ইমপ্রুভ, সে উন্নতি করেছে, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ এখানে অক্সিলিয়ারি বরফ, আবার ইমপ্রুভ এখানে মেইন বরফ। অক্সিলিয়ারি বরফ তখনই অক্সিলিয়ারি বরফ যখন এটার পর একটা মেইন বরফ থাকবে। কিন্তু হ্যাজের পর এখানে কিন্তু স্ট্রং টাইস, এটা একটা নাউন ফ্রেজ আছে, কারণ টাইস নাউন, স্ট্রং হচ্ছে যে অ্যাডজেক্টিভ। তাহলে হ্যাজের পরে কোনো বরফ নাই, তাহলে হ্যাজ নিজে মেইন বরফ। এখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ যখন মেইন বরফ হবে তখন এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলতে হবে। তাহলে দেখেন হ্যাজের পরে কি আছে? গভীর শক্তিশাল একটা সম্পর্ক আছে। তাহলে কি আছে? ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এটাও একটা অবজেক্ট, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে টাইস নাউন, স্ট্রং অ্যাডজেক্টিভ। আচ্ছা, যেমন আবার যদি ওপেক বলি, ওপেক লিডারের মধ্যে লিডার নাউন। লিডারটা কীভাবে এসেছে সেটা দেখেন, লিড থেকে লিডার, লিড মানে নেতৃত্ব দেওয়া, এটা ভার্ব। এই লিডারের নাউন হচ্ছে দি লিডার, এভাবে হয়েছে। লিডার এখানে নাউন হলো, ওপেক কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ কার লিডার, কিসের লিডার? ওপেকের লিডার। ওপেক নির্দিষ্ট করে দিচ্ছে কোন ধরনের লিডার, কার লিডার, কোন সংগঠনের লিডার। ওপেক মডিফাই করছে বিধায় ওপেক এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। এরপর একদম আমরা শেষের প্যারাটা, এটাই হবে যে শেষ পড়া আজকে ক্লাসের, খেয়াল করেন। যেমন এখানে বলা হচ্ছে, ইফ ওপেক কান্ট্রিজ কন্ডাক্ট দেয়ার পলিসিস ইন অ্যান আনকোঅর্ডিনেটেড ম্যানার্স আফটার ইউই এক্সিট অ্যান্ড প্রডিউস as much as oil as their productions capacities allow, as much as they want, prices will go down. এটা একটা গ্রুপ বারব। আপনাদেরকে গ্রুপ বারবের শীট দেব আমি, আসতে দিদি। গুর পরে যদি আপ হয় তখন মূল্য বৃদ্ধি, আবার যখন গুয়ের পরে যখন ডাউন হবে তখন মূল্য হ্রাস। গো ডাউন, ডাউন মানে হ্রাস। এখানে আবার প্রশ্ন করতে পারে ডাউনটা কি? যেমন আমি যদি আপনাকে বলি ডাউন দ্য হিল, সাপোজ ডাউন দ্য হিল মানে পাহাড় থেকে নিচে নামো। এই ডাউনটা এখানে প্রেপোজিশন, কারণ এটার পর একটা নাউন ফ্রেজ আছে। কিন্তু এখন দেখেন প্রেপোজিশন তখনই প্রেপোজিশন হবে যখন প্রেপোজিশনের পরে একটা নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন থাকতে হবে। এখন দেখেন ডাউনের পরে কোনো নাউন বা নাউন ফ্রেজ, প্রোনাউন নাই, অ্যাকর্ডিংলি এটা একটা অ্যাডভার্ব। তাহলে আপনি জানেন অ্যাডভার্বের পরে কী হয়? অ্যাডভার্ব হয়। গু এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, এটাও একটা বিষয় জানলাম। এরপর দেখেন আবার ইফটা কি? ইফটা হচ্ছে একটা কনজাংশন। এতক্ষণ দেখে এলাম কনজাংশন সবসময় বাক্যের মাঝখানে হয়, কিন্তু কনজাংশন বাক্যের শুরুতেও হয়, সেটাও মনে রাখবেন। কেন বাক্যের শুরুতে হয়েছে? এই ওপেক থেকে শুরু করে ওপেক থেকে শুরু করে এখানে এই যে এতটুকু পর্যন্ত এখানে দুইটা ক্লজ আছে। এটা একটা ক্লজ, আবার অ্যাজ একটা, আবার কনজাংশন। দে ওয়েন্ট একটা ক্লজ। তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এই ওপেক থেকে শুরু করে, এই জন্য এটা একটা কনজাংশন। আবার প্রাইসেস গো ডাউন, এটা একটা ক্লজ। অর্থাৎ ইফটা হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্সের জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আপনাকে আলাদা করে যদি আমরা আইডেন্টিফাই করি, কন্ডাক্ট ভার্ব, তাহলে ওপেক কান্ট্রিজ সাবজেক্ট, পলিসিস নাউন, ফ্লুরাল হলে সবসময় নাউন, তাহলে দিয়ার কী হবে? পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। আলাদা আলাদা করে দেখাচ্ছি। ম্যানার নাউন,
তাহলে কোঅর্ডিনেটেড কী হবে? আন্ডার কোঅর্ডিনেটেড, আনকোঅর্ডিনেটেড মানে সমন্বিত, আর আনকোঅর্ডিনেটেড মানে অসমন্বিত। শব্দের আগে যদি প্রিফিক্স হিসেবে আনযুক্ত হয় সেটা বিপরীত অর্থ হয়, এটা অসমন্বিত। মানে ওপেকের কান্ট্রিগুলো যদি এই সমস্ত নিয়ম যদি মেনে না চলে, তাহলে তারা অসমন্বিত উশৃঙ্খলভাবেই আচরণ দেখাচ্ছে, রাশিয়া দাবি করতেছে। তাহলে এটা কীভাবে? এনটা একটা আর্টিকেল অ্যাজেক্টিভ, এটাও অ্যাজেক্টিভ, বারো প্লাস ইডি, অর্থাৎ এটা ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল অ্যাজেক্টিভের কাজ করে, তাহলে এটা নাউন। এরপরে যদি দেখি আবার এখানে এই যে ওয়ান ভার অফ, কারণ এটার আগে দিটা হচ্ছে একটা দে সাবজেক্টিভ প্রোনাউন। প্রাইসেস এখানে নাউন, কেন নাউন? এটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের আগে কি হয়? সাবজেক্ট হয়। তো ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট সর্বদা নাউন হয়। অ্যাকর্ডিংলি অ্যাডভার্ব কেন? যেমন এখানে যদি আমি যদি বলি আপনাকে অ্যাকর্ডিং, এটা হচ্ছে তো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর এলওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়। আপনাদেরকে বলেছিলাম অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, অ্যাকর্ডিংলি অ্যাডভার্ব। তাহলে ডাউনের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকতো আমি প্রেপোজিশন বলতাম, এখন অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব হয়। এই কলামের এই রিপোর্টের আর কোনো কিছু নাই, লাস্ট একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ। হ্যাঁ বলেন স্যার। স্যার ম্যানারটা স্যার কিভাবে স্যার নাউন হলো, কিভাবে স্যার চিনবো? এই যে দেখেন, মানে ম্যানার, হ্যাঁ এখানে, স্যার ম্যানারটা হ্যাঁ হ্যাঁ বুঝাচ্ছি, ওয়েট, আপনাকে একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন প্রথমে এটা কি? প্রেপোজিশন, খেয়াল করবেন এটা প্রেপোজিশন। আরও যদি সহজ করে বুঝি, এই এনটা একটা কি, আপনাকে আমি সব সময় মনে রাখবেন আর্টিকেল তিনটা, এ এন ডি। আর্টিকেল অলওয়েজ এজেক্টিভ, এটা একদম চিরন্তন। এবং আর্টিকেল একটা ডিটারমিনার। আর্টিকেল এমন জায়গায় বসাবেন যেটার পরে না, আর্টিকেলের পরে নাউন বা নাউন ফ্রেজ থাকতে হবে। নাউন বা নাউন ফ্রেজ না থাকলে আর্টিকেল কখনোই বসবে না। যেমন আমি যদি বলি আপনাকে রিচ, রিচ কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, আগে এটা ক্লিয়ার করেন। যদি বলি দ্য রিচ, আর্টিকেল থাকার কারণে, তাহলে অ্যাডজেক্টিভ বললেও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আর বলতে পারতেছি না আর্টিকেল দেওয়াতে, কারণ এটা নাউন হয়ে গিয়েছে। কারণ আর্টিকেল অ্যাডজেক্টিভ বিদায় পরবর্তীতে অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে নাউনে করে দিয়েছে। তাহলে আপনি যদি আর্টিকেল যদি অ্যাডজেক্টিভ হয়, আর্টিকেল নিশ্চিত অ্যাডজেক্টিভ, তাহলে আর্টিকেল যদি নিশ্চিত অ্যাডজেক্টিভ হয়, আপনি নিজেই বলেন অ্যাডজেক্টিভের পর একটা কি থাকবে? নাউন থাকবে নিশ্চিত। তাহলে আনকোঅর্ডিনেটেড, এটা হচ্ছে যে একটা কোঅর্ডিনেট, দেখেন কোঅর্ডিনেট সমন্বিত করা, এটা একটা ভার্ব। ইডি হলে সেটা ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, ভার্বের যখন ফি ফর্ম করবে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পর আমি নাউন এখনও খুঁজে পাই নাই, এখনও অ্যাডজেক্টিভ পেয়েছি। তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এজও অ্যাডজেক্টিভ যদি হয়, মেন আর 100% শিওর যে অ্যাডজেক্টিভের পর একটা নাউন হবে। এখন বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার বুঝতে পারছি। আপনাকে আরেকটা সহজ করে বলি, ইনটা একটা ইনটা একটা প্রেপোজিশন, ইনটা একটা কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি হয়? নাউন বা নাউন ফ্রেজ হয়। তাহলে এটা ফুলটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের সবসময় পরেরটা নাউন হবে। জি স্যার বুঝতে পারছি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা এখন আমি